জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে গণসংযোগের ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জানতেই এই কর্মসূচি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে ১৫ জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির ৪ দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে ৪ তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে ৫ আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। এই কর্মসূচিতে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করেছে। বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের আধিপত্যবাদ ভাঙার আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানান। আপনার মনে আছে নিশ্চয় আমার দেশ পত্রিকার শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা ২০০০ মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। সাতপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ই জানুয়ারি বিক্ষোভ করবে জুবায়ের অনুসারীরা। দাবি না মানলে ২৫শে জানুয়ারি আলেম সম্মেলন থেকে আসবে কঠোর কর্মসূচি। শনিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলন করেছে জুবায়ের পন্থীরা। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক মন্তব্য করেন, সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই। ২০১৮ সাল থেকে বিভক্ত হয় তাবলিগ জামাত। সে বছর জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। তাই ২০১৯ সাল থেকে ২ ভাগে ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৭ ডিসেম্বরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়। এ নিয়ে মামলা করেছে জুবায়ের পন্থীরা। এমন উত্তেজনার মধ্যেই ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইস্তেমা। জুবায়েরপন্থী নেতাদের অভিযোগ, সাতপন্থীদের সঙ্গে দেশ বিদেশের অপশক্তির যোগসাজশ রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10ই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো।
দ্বন্দ্ব মেটানোর আগ্রহ দেখিয়ে খোলা চিঠি দিয়েছে সাতপন্থীরা। তবে জুবায়েরপন্থীরা আলোচনায় রাজি নয়। সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি, এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5,000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জুবায়েরপন্থীদের এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি সাতপন্থীদের ইজতেমা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল বছর মোট 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 12,608 জন। আগের বছরের তুলনায় 24 সালের সড়কে মৃত্যু বেড়েছে 7.5% আর আহত 17.73%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা ঠেকাতে বেপরোয়া গতি ও মহাসড়কে 3 হুইলার বন্ধ সহ 13 দফা সুপারিশ করেছে সংগঠনটি। ঢাকা থেকে মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হয়ে উঠেছে দুর্ঘটনার হটস্পট। বেড়ে চলেছে প্রাণহানি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিরাজদি খানের নিমতল এলাকায় কভারভ্যানকে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় নিহত হন 2 জন। এ নিয়ে গেল 2 সপ্তাহে 15টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 12 জনের। দেশের বেশিরভাগ সড়ক মহাসড়কের একই চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 8,543 জন, আহত 12,608 জন। নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়েছে, 13,190 জন আহত হয়েছে। যদিও হাইওয়ে পুলিশের দাবি দুর্ঘটনা রোধে গতিসীমা, বাসের ফিটনেস তদারকি করা হচ্ছে। পরিবহনের যাত্রা শুরুর স্থল থেকে গন্তব্য পর্যন্ত রুট পারমিটও যাচাই করা হবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে আমরা করব, আগে চেক করে দেখবো কোন গাড়ি মালিকের সাথে। আজকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিতে বুঝতে হবে, স্পিড বেঁধে দেবো আর স্পিডের উপর প্রচুর মামলা। আয়ুষ্কাল শেষ হওয়া যানবাহন তুলে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরপরও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল না থামায় সমন্বিত উদ্যোগ না থাকাকে দায়ী করেছে বিআরটিএ। সম্প্রতি বুয়েট থেকে একটা পরীক্ষা করা হয়েছে এক ধরনের 3 হুইলার, যেটা 3 সিটার 3 হুইলার। এইগুলোই আসলে সারা বাংলাদেশে প্রায় 70%ই এইগুলো 3 হুইলারের মধ্যে। এইগুলোর একটা পরীক্ষা করে ওনারা 16টা ফিচার চেঞ্জ করার কথা বলছেন, যেটা চেঞ্জ করলে এটাকে আমরা সেফ ভেহিকেল হিসাবে আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে গেল বছর রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত আর আহত 315 জন। এছাড়া নৌপথে 118টি দুর্ঘটনায় প্রাণহানি 182 জনের আর আহত 267 জন। এছাড়া নিখোঁজ 155 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের টাকা লোপাট সহ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলে ঠিকাদার নিয়োগ করে দেশকে পঙ্গু করেছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক ধ্বংস সহ এস আলমকে নিয়ে হাসিনা পরিবার টাকা লোপাট করেছে। এ সময় মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জামায়াতের আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। দুপুরে রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্কে কথা বলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এখন সঠিক রাজনৈতিক দল ও নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি। তরুণদের রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বলেন, দেশের বিচার ব্যবস্থা এখন দুর্বল। যদি অপরাধের বিচার দ্রুত না হয় তাহলে সুফল পাবে না জনগণ। মন্তব্য করেন, বিচার বিভাগের প্রতি জনগণ আস্থা হারালে জাতির উন্নতি হয় না।
আসলে আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবেও পরাজিত হয়েছে, সামাজিকভাবেও পরাজিত হয়েছে। কোন দিক দিয়ে বেশি পরাজিত হয়েছে সেটা বিচারের বিষয়। এখানে যেভাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে বাইরে চলে গেলেন, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। গত 6 মাসে প্রায় 20% তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে বিদেশি ক্রেতারা। শ্রমিক অসন্তোষে এখনো আস্থা পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা জানিয়েছেন আশুলিয়া এলাকার কারখানাগুলো নিয়ে আস্থা কম তাদের। বিজিএমইএ ও বিকেএমইএ এর হিসাবে পরিস্থিতির উন্নতি না হলে আগামী 6 মাসে সারা দেশে প্রায় 100 কারখানা বন্ধ হবে। সাভার ও আশুলিয়ায় ছোট বড় পোশাক কারখানার সংখ্যা 450টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো বন্ধ হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ এর তালিকাভুক্ত 200 কারখানা। ব্যবসায়ীরা জানিয়েছেন আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা। ব্র্যান্ড বায়ারগুলি এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে একটু খুব সতর্ক বা সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি সামাল দেয়া না গেলে আগামী 6 মাসে আরও 100 কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা হয়তো চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে, না হয়তো তারা হয়তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী 1 বছরে অন্তত আরও 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। 100% ফ্যাক্টরি সচল রাখলেই কিন্তু ধরুন ব্যাংকের রিপেমেন্ট করতে পারবো, ওয়ার্কারদের স্যালারি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাকে যদি এখন আমার 20% ক্যাপাসিটির আমার যদি ফ্যাক্টরি চলে, তাহলে কিন্তু যেটা হবে যে আমি তো ফাইন্যান্সিয়ালি সফল হব না। যদিও অর্থনীতিবিদরা বলছেন বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে, ফলে তারাও বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই। ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেস নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। তবে হ্যাঁ, সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়তো কিছু অর্ডার এদিক সেদিক শিফট হতে পারে। তবে ক্ষতি কাটিয়ে আগামী শীতের জন্য কাজ পেতে আগাম তৎপরতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সমালোচনার কারণে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠনের সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তার বক্তব্যের পরই হামলা চালায় আয়োজকদের একটি পক্ষ। সরকারের সমালোচনা সহ্য করা হবে না বলেও হুমকি দেয় তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এই বক্তব্যের জেরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সরকারের সমালোচনায় ক্ষুব্ধ হয় সমাবেশের আয়োজকদের একটি পক্ষ। চেয়ার ছোড়াছড়ির এক পর্যায়ে ফারুক হাসানের উপর চালানো হয় হামলা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। আসামিদের গ্রেপ্তারে আলটিমেটামও দিয়েছে দলটি। পুলিশ জানিয়েছে তদন্তের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। মারামারি হয়েছে কি হয়েছে আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুরাছুরির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছড়ি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে বিপ্লবী পরিষদ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবারের পর আবার বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুদিন দেখা মেলেনি সূর্যের। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। শীতে কাবু হয়ে পড়ে মানুষ। তবে শনিবার সকালে ফেরে স্বস্তি, দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে 8 জানুয়ারি পর্যন্ত শীত কম অনুভূত হবে। এ সময় বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা সেটা কমে যাবে। তবে 8 জানুয়ারির পর থেকে আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। এদিকে 7 এবং 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা খুলনা ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। 2 দিন বিরতি দিয়ে সোমবার সিলেটে শুরু হবে লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। লিগ ফেজের প্রথম পর্ব শেষে সবার উপরে রংপুর। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা 3 ম্যাচের সব কটিতেই জিতেছে। শতভাগ জয় আছে খুলনা টাইগার্সেরও। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে তারা। একটি করে জয় চিটাগাং, বরিশাল ও রাজশাহীর। সবচেয়ে বাজে অবস্থা ঢাকা ক্যাপিটালসের। 3 ম্যাচ খেলে এখনও জয়ের স্বাদ পায়নি দল। টেবিলে 6 ঢাকা আর তলানিতে সিলেট। স্পোর্টিং উইকেটে খেলা হওয়ায় ঢাকায় রান উৎসব হয়েছে এবার। তবে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকবার বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরও হয়েছে। সিলেট পর্ব সফলে বিসিবির ওপর তাই কিছুটা বাড়তি চাপ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।